আবার স্বাগতম সবাইকে এক্সপ্লেনেশন দুনিয়াতে। যারা এখন আগের এপিসোড দেখেননি দ্রুত কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে গিয়ে চেক করে নিন, ওইখানে লিংকটা পেয়ে যাবেন। নেক্সট সিনে হঠাৎ করে সে আরেকটা আনএক্সপেক্টেড কাজ করে। রাতের বেলায় ফসাদের কাছে চলে আসে হুইজুং। ইয়ান দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকে আর তাকিয়ে দেখে হুজুং ছোট একটা টুল টেনে নিয়ে আসে। তাড়াতাড়ি উঠে গিয়ে তার পাশে দাঁড়ায়, তার ব্যাগ থেকে চা আর সাপ্লিমেন্ট বের করে। বলে, আমি যখন ঘুমাতে পারি না তখন এমন ভাবে সময় কাটাই, আর তাই তোমাকেও ট্রাই করা উচিত। হালকা একটা হাসি দিয়ে বলে, অবশ্যই, আর আমাদের সবাইকে দেখাতে হবে আমরা যে প্রেমে পাগল। ইয়ান শান্তভাবে তাকিয়ে থাকে আর ধীরে ধীরে তার ফেস টাচ করে। তখনই হুইজুং একটু কনফিউজ হয়ে যায়, আর এরপর ইয়ান তাকে সরাসরি একটা কিস দিয়ে দেয়। হুইজুং তো পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। তখনই হঠাৎ করে ইয়ান বলে, এখানে একটা রিপোর্টার ছিল, ওরা ছবি তুলছিল, তাই এটা করতে হয়েছে। তখন হুইজুং বলে, যদি তাই হয় তাহলে আমাদের ভালোভাবে কিস করতে হবে, ফটোগ্রাফারও ভালো অ্যাঙ্গেল মিলবে। ভাই ভাবা যায়। আর ইয়ান শুধু হাসে, কিন্তু আর কিছু করে না। এরপর সকালে প্রাসাদের সেবকরা একে অপরের সঙ্গে কথা বলা বলি করছিল যে রাতে তারা দুইজন কিস করেছিল। ইয়ান ওদের কথা শুনে একটু অস্বস্তি বোধ করছিল, তাই সে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। পরের সিনে ইয়ান একটা মিটিং এ থাকে আর আলোচনা করা হয় যে তার বিয়ের খবর অফিসিয়ালি ঘোষণা করা হবে কিনা। বেশিরভাগই লোক ক্লিয়ার ভাবে তার বিরোধিতা করে, বলে শুধু কিস করা দিয়ে তো কিছু প্রমাণ হয় না, বিয়ের জন্য না বলে দাও। কিন্তু তারপর ইয়ান সরাসরি জবাবে বলে, আমি কিস করেছি, আমি এখান থেকে পিছু হটবো না। তখনই রয়্যাল মিনিস্টার জংবক এখানে একটা ব্যালেন্স পরিস্থিতি তৈরি করে। সবাইকে বলো যে তোমরা দুজন ডেটিং করছো, কিন্তু বিয়ের সিদ্ধান্ত এখনো ফাইনাল হয়নি। আর ইয়ান এই প্ল্যানটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু একটা শর্ত দেয় যে হুইজু তার প্রাইভেট রেসিডেন্টে থাকবে আর ইয়ান মেহেরে থাকবে, যেন রোমান্স কন্ট্রোলে থাকে। অন্যদিকে মাদার কুইং অনেক কৌতূহলী হয়ে ওঠে। সে রেগে বলে, যদি হুইজু এখানে থাকে তাহলে তার স্ট্যাটাস আরো বাড়বে, লোকজন তার সাইড নিতে থাকবে, আমি এইসব কিছু হতে দেব না। তারপর সে শান্তভাবে নতুন একটা প্ল্যান তৈরি করে। সিন শিফট হয়, হুইজু টিভিতে নিজের ব্যাপারে নিউজ দেখছে, যেখানে এক্স রয়েক্স ম্যান নাম তার হকব্যান, সে তো সবার সামনে ওপেনলি আলোচনা করছে যে হুইজুং ইয়ানের জন্য ঠিকঠাক কিনা। হুইজুং শান্তভাবে জিজ্ঞাসা করে, এই লোক আসলে কে? তারপর তাকে বলে, ওই তো সেই মানুষ যিনি বলেছিল যে আগের রাজার মৃত্যু দুর্ঘটনা ছিল না বরং হত্যা। ঠিক সেই সময় ইয়ান এসে পড়লো সেখানে। হুইজু তার ছবি দেখে সরাসরি টিজ করতে শুরু করলো, আমি তো বলেছিলাম ভালো অ্যাঙ্গেলের জন্য আমাদের ভালো করে চুমু খেতে হবে। দ্রুত ইয়ানের কাছে এসে বলল, চলো আমরা আবার ভালো করে একটা ডেটে যাই, সবাইকে আর বেশি বিশ্বাস করানোর জন্য যে আমরা সত্যি কাপল। পরের সিনে বাটাল ইয়ান মুন হুজুংকে রেডি করিয়ে দেয়, তার লুক রয়্যাল স্টাইলে সেট করে দেয়। হুজুং যখন বাইরে আসে তখন ইয়ান সরাসরি তাকে বলে, তোমাকে এই লুকে একদম ঠিক লাগছে না। তখন এবং সিম্পল পোশাকে ন্যাচারাল লুকে আসে। দুজনে গাড়িতে উঠে পড়ে। হুজুর মিরর দিয়ে তার মুখ দেখে, ইয়ানকে মিরর ধরতে বলে। ইয়ানও এখানে ঝামেলা না করে সরাসরি মিরর ধরে নেয়। পরবর্তী সিনে দুজনে বেসবল ম্যাচ দেখতে এসেছে। এটা কোনো র্যান্ডম আউটিং না, এখানে জংবকও থাকে। আর হুজুং তাদের জন্য ম্যাচিং আউটফিটও আগে থেকে রেডি করে রেখেছিল, যেন তাদের কাপল ইমেজটা স্ট্রং লাগে। আর সে জোর করতে থাকে, কিন্তু জয় সঙ্গে সঙ্গে মানা করে দেয়, এতে কন্ট্রোভার্সি হতে পারে। হুজুং একটু হতাশ হয়। ঠিক তখন স্টেডিয়ামের ভিতরে একটা অকওয়ার্ড মুভমেন্ট ঘটে। হুজুংয়ের সৎ ভাই তাইজু এবং তার স্ত্রী সেখানে পৌঁছে যায়, আর তাইজু ইয়ানকে পোলাইটলি সম্মান দেয়। ইয়ান বলে যে হুজু তোমার ব্যাপারে অনেক কথা বলেছে, তাই তাইজু একটু কনফিউজ হয়ে যায় আসলে কি ব্যাপারে। তখনই হুজুং জোরে জংবককে চিয়ার আপ করতে শুরু করে। ঠিক তখনই ইয়াং একটু জেলাস ফিল করে। ম্যাচের পর ভিড়ে তাদের বেস্ট কাপল হিসেবে নজর দেয় আর তাদের আবারও চুমু খেতে বলে, কিন্তু তারা দুজনে ডিনাই করে দেয়। বের হওয়ার সময় হুজু আশা করেছিল যে মিড টাইমে তারা ছবি তুলবে, কিন্তু ইয়ানের বডিগার্ড পুরোপুরি ছাতা দিয়ে তাদের কাভার করে নেয়। হুজু বেশ বিরক্ত হয়ে যায়। তখনই জংবুক আসে আর বলে, চলো আমরা ডিনারে যাই। আর হুইজুও জটপট রাজি হয়ে যায়। ইয়ানকে বলে, তুমি যেতে পারো, আমরা দুজন মিলে ডিনারে যাব এখন। কিন্তু ইয়ান বলে, আমরা একসাথে এসেছি, একসাথেই যাব, আমার সাথেই তোমাকে যেতে হবে। এন্ড গেস হোয়াট, ইয়ান ঠিক তাদের সাথে জয়েন হয়। রেস্টুরেন্টে জংবক বলে, ইয়ান তো র মিট খেতে পারে না, স্ট্রিট ফুডও খাবার এড়িয়ে চলে ফুড পয়জনিং এর কারণে। হুজু এখানে মজা করে বলে, আহারে বাচ্চারা, তুমি তো বেসিক জিনিসও খেতে পারো না, তাহলে এই জীবনের মানে কি যদি ভালো খাবারগুলো নাই খেতে পারো। এই কথা শুনে এক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যায়। তারপর হঠাৎ একটা ফ্ল্যাশব্যাক আসে। ছোটবেলায় যখন সে ক্রাউন প্রিন্সের পোশাক পরেছিল তখন তার বাবা তাকে জোরে থাপ্পড় মেরেছিল আর বলেছিল, তুমি কখনো রাজা হতে পারবে না, রাজার নিয়মও ভাঙ্গার কথা ভাবিও না। অর্থাৎ ছোটবেলা থেকে তার জীবনে অনেক বেশি সীমাবদ্ধতা ছিল। এখন সিনটা আবার ফিরে আসে বর্তমান সময়ে।
ইয়ান ওকে বলে যে বিয়ের আগে তুমি যা খুশি করতে পারো, কিন্তু বিয়ের পর তুমি এমন কিছু করতে পারবে না। ডিনারের পর ইয়ান রাজপ্রাসাদে ফিরে আসে। সেখানে কোর্ট লেডি থাকে। ওকে জিজ্ঞাসা করে কেন তুমি বেসবল গেম আর রেস্টুরেন্টে গিয়েছিলে। কঠোর স্বরে বলে এবং ক্লিয়ারলি হুইজুকে দোষারোপ করছে যে সবকিছু তার জন্যই হচ্ছে, আর বলে সবকিছু এই মেয়েটাকে শেখানো লাগবে। ও কিছুই জানে না আমাদের রয়্যাল ফ্যামিলি সম্পর্কে। এখানে নিয়মগুলো কেমন হয় সেটা তো ওকে জানতে হবে। মানে হুজুর জন্য রাজপ্রাসাদের জীবন এখন আরো কঠিন হতে যাচ্ছে। পরের দিন সকালে হুজু প্রাইভেট রেস্টুরেন্টে তৈরি হচ্ছিল। সার্ভেন্টে তার সার্ভিস দেওয়ার জন্য আসে, কিন্তু সে সবাইকে মানা করে দেয়। বাইরে কোর্ট লেডি জিনসুক তার দিকে নজর রাখছিল। হুজু এখানে ক্যাজুয়ালি এসে নিজের বিজনেস কার্ড দেয়। আমি হুইজুং, সিইও অফ ক্যাসেল উইটে কোম্পানি। জিনসুক কিছু বলার আগে সে ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে যায়। কোম্পানিতে পৌঁছাতেই ইয়ানের কল আসে। তুমি জিনসুককে আসলে ইগনোর করেছো? এখন তো সে তোমাকে টার্গেট করার কথা ভাবছে। অয়েল এখানে সেক্রেটারি হুইজুকে শিডিউল বুঝিয়ে দিচ্ছে আর তাকে টিস করে বলে তুমি কিস করেছো, তুমি ব্লাশ করছো কেন? হুইজু তাড়াতাড়ি বলে না আমি কেন ব্লাশ করব, সেটা তো শুধু একটা কিস ছিল। কিন্তু সেক্রেটারি ওকে বলে ইয়ান আজ পর্যন্ত কারোর সাথে ডেট করেনি। হুইজু সিরিয়াস হয়ে যায়, মানে আমি তার প্রথম গার্লফ্রেন্ড? আর এইদিকে তাইজু আর তার বউ প্ল্যানিং করছে। তাইজুর বউ তাইজুকে বলছে যদি হুইজুং এর প্যালেসে বিয়ে হয়ে যায় তো তাহলে তাকে কোম্পানি ছাড়তে হবে, তো অটোমেটিকলি তুমি তা পেয়ে যাবে। মানে সবাই নিজের লাভটাই দেখছে। পরে সিনে হুইজু শপিং করতে আবারও প্রাইভেট রেস্টুরেন্টে যায়। সেখানে এন্টার সে কোর্ট লেডি জিনসুক ওয়েট করছিল। অ্যাটমসফিয়ার সাডেনলি হেভি হয়ে যায়। হুইজুকে পুরোপুরি প্যালেসের নিয়ম বুঝিয়ে দেওয়া হয়, আর প্রাইভেট রেস্টুরেন্টের ভিতরে কোর্ট লেডি আরো কড়া নিয়ন্ত্রণে রেখেছে, একদম কঠোর নিয়মে। হুইজুকে বলে একদম হাত কন্ট্রোলে থাকতে হবে আর নজর নিচে রাখতে হবে। হুইজু তো ট্রাই করে, কিন্তু স্পষ্টই তার ন্যাচারাল স্টাইল পুরোপুরি আলাদা, যা বারবার বাহিরে বেরিয়ে আসে। আর অন্যদিকে মেহেলের মাতার কুইন তার ছেলে অর্থাৎ ছোট রাজাকে ট্রেনিং দিচ্ছে। বলছে উচ্চতা তোমার ছোট হতে পারে, কিন্তু মাথা সবসময় উঁচু থাকতে হবে। আর এখানে হুইজু জিনসুককে এক্সারসাইজ শেখানো শুরু করছে। সে যেন পরিস্থিতি একদম উল্টে দিয়েছে। ঠিক তখন ইয়ানের অ্যান্টি হয়। হুইজু সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমাকে মেরেই ফেলবে। ইয়ান তখন হাসতে শুরু করে আর হুইজুকে সঙ্গে করে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সে কোর্ট লেডি হুইজুকে রয়্যাল রিচুয়াল সম্পর্কে পড়াচ্ছে। সেখানে একটা ডার্ক ট্রুথ প্রকাশ পায় যে প্রথম রিচুয়ালটা ইয়ানের মা মৃত্যুর পরে করেছে, দ্বিতীয় রিচুয়াল ছিল তার বাবার মৃত্যুর পর, আর তারপরেরটা তার ভাইয়ের মৃত্যুর পর। এসব শুনে হুইজু অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং একটা অজুহাত দিয়ে সেই রুম থেকে চলে আসে। ফটাফট রুমে এসে সে খবর খুঁজতে থাকে এবং একে একে সবার মৃত্যুর ব্যাপারে জানতে থাকে। কার অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক আর আগুন লাগার ঘটনা সবকিছু সে খুঁজে বের করে। আর সে ভাবছে এগুলোকে কেবলমাত্র দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র। তারপর ওর ইয়ানের কথা মনে পড়ে, যখন সে বলেছিল আমার পরিবারের কাছ থেকে দূরে থাকো। তখন হুইজু ইয়ানকে কল দেয়। ইয়ান তখন ব্যস্ত ছিল। আসলে ইয়ান তখন মাদার কুইনের সঙ্গে ছিল, যেখানে একজন নতুন মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ানো হচ্ছে। জিম, সে কিনা কিম বংশের সদস্য। ক্লিয়ার হয় মাদার কুইন এখন ইয়ানের জন্য আরেকটা ম্যাচ ঠিক করছে। ইয়ান তো তার চাল বুঝে ফেলে। সে মাদার কুইন অসুস্থ হওয়ার নাটকটি পাশ করে দেয়। সঙ্গে সঙ্গে আদেশ দেয় যে এখন প্রতিদিন 3 বার মাদার কুইনের চেক আপ হবে। পরে ইয়ান চোখে বলে জিনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে চেক আপ করতে, এবং এখানে হুইজুর মিস কল দেখে সে দ্রুত কল ব্যাক করে। আর হুইজু বলে আমি সবসময় তোমার পাশে থাকবো, কোনো টেনশন করো না। আর এই মুহূর্তে ইয়ান ঠিক করে যে সে হুইজুর সাথে দেখা করবে, কারণ তার হুইজুর কথা ভালো লেগে। অন্যদিকে ছোট রাজা স্কুল থেকে ফেরার সময় হঠাৎ অন্য বাচ্চাদেরকে খেলতে দেখে আর মনে মনে বলে আমিও খেলতে চাই। মানে তার জীবন অনেক রেস্ট্রিক্টেড ছিল, যেমন ইয়ানের ছিল। তারপর সিন শিফট হয়, প্রাইভেট রেস্টুরেন্টে চলে আসে। হুইজু এখনো ট্রেনিং স্ট্রাগল করছে, মাথায় মটকা রেখে ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করছে। তখন স্যাড হয়ে ছোট রাজা এখানে আসে। হুইজু তার মন খারাপ দেখে চলো আমরা এখানে একটা গেম খেলি, তুমি জিতলে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। রাজা তা মেনে নেয় আর একটা মুহূর্ত তৈরি হয়। অবশেষে ছোট কিং জিতে যায়। হুইজু বলে বলো তোমার কি ইচ্ছে। তাহলে ছোট কিং বাইরে এসে বলতে থাকে আমাকে এই লাল কারে চড়াতে হবে। সবাই শুনে তা মানা করে, কিন্তু সে জিদ ধরে বলে আমি রাজা, আমার কথা মানতে হবে। বাধ্য হয়ে হুইজুকে তাকে ডাইভিং এ নিয়ে যেতে হয়। জংবক সেফটির জন্য তাদের পিছু পিছু আসে। ডাইভিং শুরু হয়। ছোট কিং এর কথা শুনে হুইজু দ্রুত গাড়ি চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ করে হুইজু ফিল করে যে ব্রেক তো কাজই করছে না। পরিস্থিতি বেশ খারাপের দিকে চলে যায়, দুজনে বিপদে পড়ে যায়। হুইজু জংবককে ফোন করে আর বলে ব্রেক ফেল হয়ে গেছে। হুইজু তখনই ছোট কিংকে বলে সিট বেল্ট বাঁধতে আর একটা ঝুঁকিপূর্ণ প্ল্যান শুরু করে। হঠাৎ গাড়িটা ব্রিজের রেলিং এর সাথে ঘষে ঘষে স্পিড কমানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারালেও সে একদম আতঙ্কিত হয় না। তখনই সামনে আরেকটা গাড়ি এসে ওই গাড়িটার স্পিড ব্লক করে দেয়। অবশেষে তার প্ল্যান কাজ করে।
গাড়ি একদম থেমে যায়। ঠিক সেই সময় গাড়ি থেকে ইয়ান বেরিয়ে আসে। তার মাথায় আঘাত লেগেছে আর সে হুজুর দিকে সরাসরি তাকিয়ে থাকে। এই মুহূর্তে এপিসোডটি শেষ হয়ে যায়। অয়েল এখানে প্রশ্ন উঠলো তার বিয়ে হবে নাকি না। আর শেষ পর্যন্ত তাদের গাড়ির বক্স এক্সপেল কে ফেল করিয়েছে, তাদের কে মারতে চেয়েছিল, এটা একটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? জানতে চাইলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে দাও, আমি তোমাদের জন্য এক্সপ্লেন করে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিও লাইক করতে ভুলো না যেন।